ফরিদপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বিভিন্ন ডায়াগনস্টিক হসপিটালের মতো অন্যতম একটি যমুনা ডায়াগনস্টিক হসপিটাল, যার নিয়ন্ত্রণে দালাল চক্রের মূল হোতা নাসিমা। তারই অদ্যপান্ত প্রতিবেদন নিয়ে রূপসী বাংলা টিভি। হ্যাঁ, বলছিলাম ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা মনিরার কথা। কোথায়? যমুনা হাসপাতাল। হ্যাঁ, পাথরের অবস্থা সিরাইতেন বস্তায় পরে আবার বুক ব্যথা করে এই পর্যন্ত বুক ব্যথা করে এই পর্যন্ত আপনাকে এখান থেকে নিল কে? প্রথমে কি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন না? পরে এখান থেকে নিয়ে গেল কে আপনাকে? নাসিমা কি করে? দালালি করে। কোন হাসপাতালে নিয়ে গেল নাসিমা? দালাল চক্রের মূল হোতা নাসিমার খপ্পরে পড়ে জীবন এখন শেষের দিকে। তার মরা বাঁচা এখন আল্লাহর হাতে। ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়েছিলেন, তখনই তিনি দালাল চক্রের খপ্পরে পড়েন মিনারা। দালাল চক্র বলেন, যমুনা ডায়াগনস্টিক হসপিটালে উন্নত চিকিৎসা দেওয়া হয়। জরায়ু সমস্যাজনিত বিষয়ে মে মাসের 7 তারিখে যমুনা ডায়াগনস্টিক হসপিটালে ভর্তি হন। শুধু নাসিমা নয়, এর সাথে জড়িত যমুনা ডায়াগনস্টিক হসপিটালের মালিক সিন্ডিকেট। এই হাসপাতালের দালাল আর কি, উনি একজন দালাল। তা উনি আমার যমুনা হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে শ্যামল স্যারের মাধ্যমে এই জরায়ুর অপারেশন করায়। জরায়ুর অপারেশন করানো আমাকে বললো যে এইখানে থাকলে আপনার অপারেশন হবেন না, অনেক দিন সময় লেগে যেতে পারে। যাওয়ার পরে আপনার এই অপারেশন করলে 2-3 দিনের ভিতরে আপনি ভালো হয়ে যাবেন, বাড়ি চলতে পারবেন। তখন আমার ওইখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তার সাথে টাকা পয়সা একটা কন্ট্যাক্ট হয়। হওয়ার পরে ওই জায়গায় 20,000 টাকা কন্ট্যাক্ট হয়। আর পরীক্ষা নিরীক্ষা দিয়ে স্যার ওইখানে 30,000 টাকার উপরে আমার খরচ হয়ে গেছে। যাই হোক, এরপরে শ্যামল স্যারকে অপারেশন করার পরে ওই ব্যথার বমি ওটা আর কমে না কমার কারণে তখন আমি অন্য আবার পরীক্ষা নিরীক্ষা করাই। সেলিম স্যার বলে যে তুমি জ্বরে অপারেশন করার সময় খাদ্যনালী কি করে ফেলাইছো, ছিদ্র করে ফেলাইছো। ওই হাসপাতালে সেলিম ডাক্তার, ওই যমুনায় সেলিম ডাক্তার বসে। হ্যাঁ, সে বলছে এটা ক্ষতি করে ফেলাইছে, এই কারণে তোমার ওই ব্যথা বা বমি পড়তেছে না। তখন পরবর্তীতে আমার 3 দিন পর চিকিৎসা করে 3 দিন পর বাড়ি পাঠায় দেয়। আমার কোনো ছাড়পত্র দেয় না, হয় অবস্থায় বাড়ি পাঠায়, ছাড়পত্র দেয় না। ছাড়পত্র না দেওয়ার কারণে আমি বাড়ি যাই। টাকার জন্য অসহায় মুমূর্ষ রোগীদের ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে, এবং পরবর্তীতে সেসব মুমূর্ষ রোগীর দায়ভার এড়ানোর জন্য পুনরায় প্রেরণ করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে প্রশ্ন থেকে যায়, কেনই বা মুমূর্ষ রোগীকে সরকারি হসপিটাল থেকে নিয়ে আসেন প্রাইভেট হসপিটালে দালাল চক্রের সাহায্যে এবং রক্ত চুষার মতো অর্থ বাগিয়ে পরবর্তীতে কেনই বা আবার সরকারি হসপিটালে প্রেরণ করেন? তবে কি এমন গুরুতর সামাজিক অবক্ষয় দেখার মতো ফরিদপুরে কেউ নেই? মেডিকেলে ভর্তি হওয়ার পর স্যার পরীক্ষা নিরীক্ষার পরে হাসপাতালের কর্তৃপক্ষ বলে আপনার রোগীর খাদ্য নাড়ি ওইটা ছিদ্র করে ফেলাইছে, তা এই ক্ষেত্রে আপনার অপারেশন করতে হবে। তা স্যার করেন, কারণ রুগী তো বাঁচানোর দরকার। এখন এইখান থেকে আবার অপারেশন করে ওই যে পায়খানার রাস্তা দিয়ে বের করে দিছে। আর আমার অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আমি ওই হাসপাতালে আমার প্রায় 1.5 লাখ টাকার মতো আমার কাছে কয়েকবার নিছে যমুনার থেকে। তা এই যমুনা চেয়ারম্যান সাহেবের কাছে আমি এই জায়গায় রুগী ভর্তি করার গেছি। যাই বলছি যে ভাই এতগুলো হয়ে গেল, তা আপনারা আমার একটা সমাধান দেন। তারা আমার কোনো সমাধান দেয় নাই। এর কারণে এই যে আজকে এখন আমার কাছে স্যার কোনো টাকা পয়সা না, আমি রুগীদের চিকিৎসা করবো এই ব্যবস্থা আমার নেই। এই জায়গাগুলো স্যার আমি বাড়ি থেকে পার্ট পিস বিক্রি করছি, এবং লাস্টে পার্ট পিসে নেওয়ার পরে আমি জমি থুয়ে তারপরে টাকা এনে চিকিৎসা করতেছি। জমি বন্ধুক থেকে আমি টাকা এনে চিকিৎসা করতেছি। তারপরে আমার 2.5 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। ওই হাসপাতালে 1.5 লাখ টাকার উপরে গেছে। এই পর্যন্ত 3টা অপারেশন করছে। 22 দিনের মধ্যে 2টা অপারেশন করছে ওইখান থেকেই। প্রথম অপারেশনের পরেরটা করছে 22 দিন পরে। আচ্ছা, তারপরেরটা তো ধরেন এই যে মনে হয় 3 মাস 3.5 মাস পর্যন্ত চিকিৎসা দিয়েছিল। 3-3.5 মাস পর লাস্টে যে অপারেশনটা করলাম আমরা। এটা তো মেডিকেলে করছি। এটা কি রিসেন্ট 3 নম্বর অপারেশনটা, এটা কি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে? ফরিদপুর মেডিকেল। তার কাছে আমি এই রোগী মেডিকেলে আনার আগে আমি তাদের ওইখানে গেছিলাম। তারা বললো যে আপনি মেডিকেলে যে ভর্তি হন, এখানে এর চিকিৎসা নাই। এখান থেকে মেডিকেল থেকে নিয়ে গেল, তারা তাদের মতো টাকা পয়সা নিয়ে এলোমেলো ট্রিটমেন্ট করে আবার মেডিকেলেই পাঠাই দিল। শ্যামল সাহেবের সঙ্গে কি পরে কথা হয়েছে তার এই অবস্থা? তার সাথে আমি অনেকবার কথা বলছি, যে তুমি যদি ভেজাল করো আমিও ভেজাল করবো। কে বলে? না, শ্যামল স্যার এটা সত্য কথা বলছে। আমি সেদিনকে আমার ফোন দিছিল, সে ফোন দিয়ে বলে যে
আমার অপারেশন এটা হয় নাই। আমি বললাম না স্যার, আপনার সামনেই সেলিম স্যার বলছিল যে আপনি কিন্তু অপারেশনে ক্ষতি করে ফেলেছেন। তখন শ্যামল স্যার বলে যে সে আমার এই কথা কোনো কথা আমলে নেয় না, সে না নেওয়ার কারণে আমি বলি স্যার আমার এটা একটা সমাধান দেন, তা নাহলে মামলা করবো। তখন বললো যে আপনি মামলা করলে আমিও করবো। সে আমার এই কথা বলি পাঠাই দিয়েছে। পরবর্তীতে এই অবস্থার পরে আর আপনাদের না, আমার সাথে কোনো কোনো যোগাযোগ করে না। হাসপাতাল কর্তৃপক্ষ না, তারাও কোনো যোগাযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো যোগাযোগ করে না। দেখেনি রোগী সর্বশেষ অবস্থা খুবই খারাপ স্যার। আমার বাসের আমার বলা যায় না, বলতে গায়ে ইনফেকশন করছে আমার আবার। হ্যাঁ, এখন আপনি কি চান, মানে কি করতে চাইতেছেন? আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এই এই দালালকে বিচার চাই, এই হাসপাতালের বিচার চাই আমি। প্রাইভেট হাসপাতালে যে প্রাইভেটের দালালগুলো আছে এদের বিচার চাই। আর কোন লোক জানো এই দালাল গোপরতার পইড়া এই হাসপাতালে যাইয়া আমার মতন এরকম না হয়, প্রতারিত না হয়। তো এই হাসপাতালে রোগী নিয়ে আসছে, জি আমি সরকারি হাসপাতাল। জি জি এই সরকারি হাসপাতাল সম্বন্ধে আপনার ধারণাটা কিরকম একটু বলুন? আমি মনে করি সরকারি হাসপাতাল খুবই ভালো। এখানে আমরা এসে ভালো চিকিৎসা পাই, ভালো ওষুধ পাই, নার্স ডাক্তার আয়া ওয়ার্ড বয় সবার ব্যবহার খুবই ভালো। কিন্তু বাইরের কতগুলো প্রতারক আছে, এগুলো আইসা এখানে ফালতু আমাদের কথা বলে। যেমন আমাদের রুগীদের অনুপ্রচারে দেয় এটা করামো ওইটা করামো ভালো করবো নিয়ে এই রুগীগুলা কি করে ওনারা মেরে ফেলে। মেয়েরা মরার পথে আবার এগুলা হসপিটালে কি করে, ওনারা পারে না কিন্তু করতে, কিন্তু ওই রুগীটাকে নিয়ে মাইরা তারপর আবার এই ফরিদপুর সদরে দিয়ে যায়। সরকারি হাসপাতালগুলা খুবই ভালো। সাংবাদিকরা খুঁজতে থাকেন দালাল চক্রের মূল হোতা নাসিমাকে। যমুনা ডায়াগনস্টিক হসপিটালে গেলে সেখানেই পান দালাল চক্রের মূল হোতা নাসিমাকে। ভুক্তভোগী মনিরা রোগীর ব্যাপারে নাসিমার কাছে জানতে চাওয়া হলে নাসিমা ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, আমি ডাক্তার শ্যামল স্যারের সহকারী। 15,500 টাকা কন্টাকে এ রোগীর জরায়ু অপারেশন করায়। পরবর্তী 20 থেকে 25 দিনের মধ্যে আরেকটি অপারেশন করায় পিত্তথলির। মনিরার এই অপারেশন করাই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো। একটা অপারেশন হলে নিম্নতম 5 মাস বা 3 মাস 5 মাস এরকম পরে হচ্ছে আরেকটা অপারেশন করতে হয়। কারণ আমরা যখন অপারেশনটা করি নালীগুলো হচ্ছে নরম হয়ে থাকে, তখন যদি আপনার কোনো রকম একটু টাচও লাগে ওটা ছিদ্র হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু উনি 20 দিন পরে ল্যাব কল করাইছে, তখন স্যারের সাথে ছুটি করি। আমি তো রেগুলার এখানে কাজ করি না। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতিতে আছি আমি 8 বছর যাবত এখানে। আপনি তো সব সেক্টরে, আপনি বলছিলেন আপনি একজন অ্যাসিস্ট্যান্ট। আপনি এত দিক কিভাবে করেন? আপনি এত দিক কিভাবে করেন? ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আপা, আপনি এত দিকে কিভাবে সামলান? আমি মেডিকেল মানে স্যারের অ্যাসিস্ট্যান্ট। পড়ালেখা করছেন কোথেকে? আমি হলো এসএম সালাম নার্সিং ইনস্টিটিউট। আমি চাকরি করি ফ্যামিলি প্ল্যানিং এ। এসএম সালাম নার্সিং ইনস্টিটিউট থেকে কি নার্সিং এ ডিপ্লোমা করছেন? হ্যাঁ, প্যারামেডিক্স। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর তারপরে এমার্জেন্সি কোর্স হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল ভায়া সিবি ঢাকা পিজি হসপিটাল। আচ্ছা আচ্ছা। আপনার কি সার্টিফিকেট আছে কি? অবশ্যই। আচ্ছা আচ্ছা। বিএমডিসি সম্পন্ন। বলেন কি যেন বলতেছিলেন? বিএমডিসি সম্পন্ন। হ্যাঁ সম্পূর্ণ। রেজিস্ট্রেশন নাম্বার কত? সব এসএম মুখস্থ নেই, আপনারা চাইলে আমি বাসা থেকে কাগজ এনে আচ্ছা দেখাতে হ্যাঁ, পারি। আমরা দেখব। এটা হচ্ছে আমি চ্যাপ্টার পরে আপনি ফ্যামিলি প্ল্যানিং আপনার কি হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড এবং চিলড্রেন আছে? হ্যাঁ, অবশ্যই। কয়জন বেবি আপনার? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তারা কি পড়ালেখা করে? আমার মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ার বিয়ে দিয়ে দিছি, আর ছেলে হচ্ছে 1 এ পড়ে। আমি বিবিএ সেকেন্ড ডিভিশনে পাস করে ওকালতি ভর্তি হইছি। আপনি তো মেলা অভিজ্ঞ মানুষ। পিত্তথলির অপারেশন করতে গিয়ে পেটের নাড়ি ছিদ্র করে ফেলেন ডাক্তার। সাংবাদিকরা মনিরার বর্তমান শারীরিক অবস্থার কথা দালাল চক্রের মূল হোতা নাসিমাকে বললে তখন নাসিমা বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বলতে থাকেন। সব জানতা শমশেরের মতো নিজেকে উপস্থাপন করে বলেন, ডাক্তার শ্যামল স্যারের ব্যক্তিগত সহকারী আমি, এবং বিভিন্ন হসপিটালে ওটি করলে সে প্রতি ওটি থেকে 300 টাকা করে পান। তিনি বলেন, বিএমডিসি প্যারামেডিকেল বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি অফিসে ডিএমসিসি করেন। সাংবাদিকদের কাছে মনে হয়েছিল নাসিমা একটি আলাদিনের চেরাকের দত্তের মতো। গ্রামগঞ্জে গিয়েও তিনি পরিবার পরিকল্পনার ক্যাম্পেইন করেন। এত দায়িত্ব নিয়েও সে ক্ষান্ত হননি, পাশাপাশি ল পড়ছেন। সাংবাদিকরা তার কাছে জানতে চান, আপনি একজন মানুষ পরিবারের সময় দেওয়ার পরে আপনি এত দায়িত্ব কিভাবে পালন করেন? তখন একটা পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদেরকে দারোগাকে ফোন দিয়ে মানহানি মামলা করবে বলে হুমকি দেয়। মোহাম্মদ সারোয়ার, রূপসী বাংলা টিভি, ফরিদপুর।